নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে আবারও উত্তাপ। দীর্ঘ ২১ ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক, আলোচনার টেবিলে আমেরিকা এবং ইরান, কিন্তু ফলাফল শূন্য। পাকিস্তানের মাটিতে আয়োজিত এই হাই ভোল্টেজ শান্তি আলোচনা কোনো চুক্তিতেই পৌঁছতে ব্যর্থ হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী বা ভাইস প্রেসিডেন্ট বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন এই গুরুত্বপূর্ণ আলোচনা ব্যর্থ হলো এবং এর ফলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় কী প্রভাব পড়তে চলেছে। তাহলে দেখুন, প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পাকিস্তান এক্ষেত্রে কেন মধ্যস্থতাকারী ছিল। তাহলে দেখুন, পাকিস্তান নিয়ে কোনো নেগেটিভ আলোচনা আজকে করব না, কারণ পাকিস্তান খুব পরিশ্রম করেছে। যাই হোক, কী ঘটেছে সেটা আপনারাও জানেন এবং আমার পরবর্তী ভিডিওতে সেটাও আপনারা জানতে পারবেন। কিন্তু আজকে এটা দেখব যে পাকিস্তান কেন মধ্যস্থতাকারী ছিল। তাহলে দেখুন, সাধারণত আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতা করে থাকে কাতার বা ওমান, কিন্তু এবার ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছিল পাকিস্তানকে। এর পেছনে যে কারণগুলো ছিল সেটা হচ্ছে, প্রথমেই দেখি, ইরানের প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমেরিকা ও ইরান উভয় দেশের সাথেই পাকিস্তানের দীর্ঘদিনের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক বিদ্যমান। এছাড়াও আফগানিস্তান এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের সংঘাত বন্ধ হওয়া পাকিস্তানের জন্য জরুরি। এইবার যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, এই আলোচনাটি কিন্তু টানা ২১ ঘন্টা ধরে চলেছে। দীর্ঘ সময় ধরে আলোচনা হওয়ার অর্থই হলো উভয় পক্ষই একটি সমঝোতায় পৌঁছতে চেয়েছিল। আর আলোচনার মূল বিষয়বস্তুগুলি কী ছিল? তাহলে দেখুন, হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা, ইরানের পরমাণু কর্মসূচি এবং তার বিপরীতে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা বজায় থাকবে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন ইয়েমেন, সিরিয়া, লেবানন, ইরানের প্রভাব এবং আমেরিকার সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে বজায় থাকবে। আর তার সঙ্গে ইয়েমেন, সিরিয়া এবং লেবাননে ইরান দ্বারা নিয়ন্ত্রিত যে সমস্ত গোষ্ঠীগুলো আছে, জঙ্গি গোষ্ঠী হিসেবে বিশ্ব তাদেরকে পরিচয় দেয়, তাদেরকে ইরান মদদ দেওয়া বন্ধ করবে। এবং বিষয় হচ্ছে, এই আলোচনা ব্যর্থ হলো কেন? তাহলে দেখুন, দীর্ঘ আলোচনার পর সমঝোতায় না পৌঁছানোর পেছনে কয়েকটি প্রধান অন্তরায় থাকতে পারে। এক হচ্ছে, ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকেই দুই দেশের মধ্যে আস্থার গভীর সংকট রয়েছে। এছাড়াও আমেরিকা সম্ভবত ইরানের মিসাইল প্রোগ্রাম বন্ধের কঠোর শর্ত দিয়েছিল, যা ইরান মেনে নিতে অস্বীকার করেছে। অন্যদিকে ইরান দাবি করেছিল সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা একেবারে তুলে নিতে, যা ওয়াশিংটনের পক্ষে সম্ভব ছিল না। উভয় দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কট্টরপন্থীদের চাপ একটি বড় কারণ। কোনো পক্ষই নমনীয় হতে নিজেদের দেশে সমালোচনার মুখে পড়তে চায়নি। আর মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো চুক্তি সম্ভব হয়নি। একে দুঃসংবাদ হিসেবে অভিহিত করার অর্থ হলো ভবিষ্যতে সামরিক উত্তাপ আরও বাড়তে পারে। আর ইরানের অবস্থান কি? ইরান স্পষ্ট জানিয়েছে যে তারা তাদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করবে না। তারা মনে করে আলোচনার ব্যর্থতার দায় সম্পূর্ণ আমেরিকার একগুয়ামির ফলেই হয়েছে। এই আলোচনা ব্যর্থ হওয়ার ফলে বেশ কিছু ঝুঁকি তৈরি হয়েছে। সেগুলো কি? মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে ভারতের মতন আমদানিকারক দেশগুলোর ওপর। এছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে ভারত ও পাকিস্তানের জন্য এই অস্থিরতা যথেষ্ট উদ্বেগের, কারণ পারস্য উপসাগরে ভারতের বিশাল কৌশলগত বিনিয়োগ ও বাণিজ্যিক স্বার্থ রয়েছে। এছাড়াও সিরিয়া ও ইরাকের মতন অঞ্চলে নতুন করে ছোটোখাটো সংঘাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই ২১ ঘন্টার ব্যর্থ বৈঠক প্রমাণ করে যে দীর্ঘ কয়েক দশকের শত্রুতা এক টেবিলে বসে মিটিয়ে ফেলা সহজ নয়। তবে কূটনীতির দরজা কি একেবারেই বন্ধ, নাকি একটি বড় কোনো যুদ্ধের পূর্বাভাস? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, চুক্তিতে পৌঁছতে না পারলেও আলোচনার টেবিল থেকে ফিরে আসা মানেই যুদ্ধ নয়, বরং এটি শক্তির পরীক্ষার এক নতুন পর্যায়। আপনাদের কি মনে হয়, আমেরিকার নিষেধাজ্ঞার সামনে ইরান কি মাথা নত করবে, নাকি মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রকট হবে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।